সাজিয়ে রাখলো। আর তনিমা প্লেটগুলো সাজাতে লাগলো টেবিলে। তারপর সাজানো হয়ে গেলে তনিমা আলপনা দেবীকে বললেন, মা আমি আপনার ছেলেকে ডাকছি। আলপনা দেবী বললেন, হ্যাঁ ডাকো, দাদু এসেছে, দেখেও নি, কিন্তু এত দূর আসতে পারবে না তো ঘর থেকে। তানিয়া বলল, ও আগের থেকে একটু সুস্থ হয়েছে, আমি ওকে ধরে ধরে আনছি। আজকেই সবাই মিলে একসাথে বসে দুপুরের খাবার খাবো। মা আপনি বাবাকে দাদুকে ডাকুন, আর আমি অভিজিৎ বাবুকে নিয়ে আসছি, বলে তনিমা ওখান থেকে ওদের ঘরে গেল। আর গিয়ে দেখলো অভিজিৎ এখনো ঘুমাচ্ছে। কিছুক্ষণ তনিমা অভিজিতের মাথার সামনে বসে থাকলো, আর ওর মাথায় হাত দেবে বলে সবে হাতটা তুলেছে, তখনই অভিজিৎ আস্তে আস্তে চোখটা খুললো, আর ওখানে তনিমাকে দেখে একটু অবাক হয়ে হাসছিল। তনিমা বলল, ওরকম হাঁ করে তাকিয়ে হাসছো কেন? অভিজিৎ বলল, তোমার মুখে হলুদ লেগে আছে। তনিমা বলল, কোথায়? বলে নিজের হাত দিয়ে দেখতে লাগলো, আর অভিজিৎকে জিজ্ঞেস করলো, কোথায় হলুদ লেগে আছে? অভিজিৎ বলল, এদিকে আসো, আমি মুছে দিচ্ছি। বলে অভিজিৎ তনিমার আঁচল দিয়ে ওর মুখটা মুছে দিল। যতক্ষণ অভিজিৎ মুখ মুছিয়ে দিচ্ছিল, তনিমা ওর দিকে একভাবে তাকিয়ে দেখছিল। অভিজিৎ বলল, আর নেই? তনিমা ওর দিক থেকে চোখ সরিয়ে বলল, আসলে রান্না করতে করতে কখন হলুদ লেগে গেছে বুঝতেই পারিনি। তারপরে বলল, তুমি আজকে আর একা একা ঘরে খাবে না, তুমি আজকে সবার সাথে বসে বাইরে খাবে একসাথে। অভিজিৎ বলল, কোনো স্পেশাল কারণে নাকি? না হলে তো কেউ আমাকে ঘর থেকে এক পা বের হতেও দেয় না। তানিমা বলল, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। অভিজিৎ বলল, কি সারপ্রাইজ? তানিমা বলল, সেটা গেলেই দেখতে পাবে। এবার চলো, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য, একটু মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে চলো। তারপরে অভিজিৎ ফ্রেশ হয়ে তনিমা আর ও বাইরে গেল। তনিমা অভিজিৎকে ধরে ডাইনিং টেবিলের দিকে নিয়ে যাচ্ছিল, এমন সময় অভিজিতের পা আটকে পড়ে যাচ্ছিল। আর তখনই তনিমা ওকে শক্ত করে ধরে নিল। তনিমা অভিজিতের দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও লেগে যায়নি তো? অভিজিৎ বলল, না না, কোথাও লাগেনি, একটু পাটা আটকে গেছিল তাই আর। বলে ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে ডাইনিং টেবিলের দিকে আসছিল। এদিকে ডাইনিং টেবিলে বসে থাকা দাদু আর আলপনা দেবী তনিমা আর অভিজিৎকে দেখছিল। আর দেখতে দেখতে আলপনা দেবী বলল, তনিমা অভিজিতের খুব খেয়াল রাখছে, খুব ভালো মেয়ে, খুব মিষ্টি। দাদু বলল, তুমি ঠিক বলেছ বৌমা, দুজনকে বেশ মানিয়েছে, একে অপরের পরিপূরক, দুজনের চোখে দুজনের জন্য ভালোবাসা দেখা যাচ্ছে। তারপরে তনিমা অভিজিৎকে ধরে ধরে এনে ডাইনিং টেবিলের সামনে দাঁড় করালো, আর অভিজিৎ ওর দাদুকে দেখে পুরো অবাক হয়ে গেল। অভিজিৎ বলল, আরে দাদু, কখন এসেছো? আমার কাছে আসোনি কেন? তুমি ভালো আছো তো? দাদু বলল, আরে দাদু ভাই, শান্ত হয়ে বস, তারপরে কথা বলছি। তারপরে অভিজিৎ একটা চেয়ার টেনে বসলো আর বলল, কখন এসেছো? দাদু বলল, অনেকক্ষণ আগে এসেছি, তুই তখন ঘুমাচ্ছিলিস, তাই তোকে আর ডাকিনি। এখন শরীর কেমন আছে? অভিজিৎ বলল, আগের থেকে অনেকটা ভালো, আর তনিমাও আমার অনেক খেয়াল রাখে। বলে অভিজিৎ তনিমার দিকে তাকালো। আর দাদু বলল, হ্যাঁ জানি, হেনাত বউ তোর খেয়াল না রাখলে তুই এত তাড়াতাড়ি এতটা সুস্থ হতে পারতিস না। বড় ভালো মেয়ে, তুই তনিমার মতন মেয়েকে বিয়ে বউ হিসেবে পেয়ে অনেক লাকি, বুঝলি অভি? আগে শুধু বলতিস বিয়ে করব না, বিয়ে করব না, দেখেছিস দাদুর কথা শুনে বিয়ে করে কেমন সেটেল হয়ে গেলি। আলপনা দেবী বললেন। তনিমা বলল, মা বাবা কোথায়? আলপনা দেবী বলল, ওই তো চলে এসেছে, বসো, খাবার দেই সবাইকে। অভি বলল, মা বোন কোথায়? ও একটু বেরিয়েছে, আসলে প্রজেক্টের জন্য কিছু জিনিসপত্র কিনতে গেছে। অভিজিৎ বলল, ও আচ্ছা। তনিমা বলল, মা আপনিও বসে যান, আমি সবাইকে খাবার দিচ্ছি। বলে তনিমা সবাইকে খাবার দিতে লাগলো। প্রথমে দাদুকে, তারপরে বাবাকে, তারপরে আলপনা দেবীকে, আর শেষে অভিজিৎকে খাবার দিল। আর তারপর অভিজিতের পাশে এসে দাঁড়ালো। আলপনা দেবী বলল, তনিমা তুমিও বসে যাও, একসাথে খাবো বললাম না সবাই আজকে, তাই তুমিও বসে যাও। তনিমা একটা চেয়ার টেনে বসলো আর নিজের প্লেটে খাবার নিয়ে খেতে লাগলো। এদিকে দাদু খাবারের আইটেম দেখে খুব খুশি। দাদু বলল, বাবা, সবই আমারই পছন্দের খাবার হয়েছে, খুব ভালো হয়েছে সব রান্না। এই মাছের মাথাটা দিয়ে ডালটা কে বানিয়েছে বৌমা? খুব সুন্দর খেতে হয়েছে। আলপনা দেবী বলল, তনিমা বানিয়েছে বাবা। আর বাকি মাংস আর মাছের কালিয়া আর পায়েস আমি বানিয়েছি। দাদু মুড়ি ঘন্টটা খেতে খেতে বলল, সব কটা রান্না খুব ভালো হয়েছে, আর মুড়ি ঘন্টটাও তো আরও অসাধারণ হয়েছে, কতদিন পরে ঘরের রান্না খাচ্ছি। এতদিন হোটেলে খাবার খেয়ে খেয়ে জিভের স্বাদ চলে গিয়েছিল। অভিজিৎ খেয়ে বলল,
সত্যি খুব ভালো হয়েছে রান্না। তনিমা আমাকে একটু মুড়িঘণ্টটা দাও তো। যেই বলেছে মুড়িঘণ্টর কথা আলপনা দেবী অবাক হয়ে বললেন, অভি তুই তো মুড়িঘণ্ট খাস না। আমি কতবার রান্না করেছি তুই তো মুখেও নেসনি, আজ হঠাৎ নিজে থেকেই চাইছিস। কেন, বউ বানিয়েছে বলে? আলপনা দেবী মজা করে বললেন। অভিজিৎ কি বলবে বুঝতে না পেরে বলল, দাদু মুড়িঘণ্টর এত প্রশংসা করছে তাই ভাবলাম একটু টেস্ট করেই দেখি কেমন হয়েছে। এটা শুনে সবাই হেসে উঠল। কিছুক্ষণ পরে সবার খাওয়া হয়ে গেল। সবাই হাত ধুয়ে যার যার মতো ঘরে চলে গেল। শুধু ডাইনিং টেবিলে আলপনা দেবী আর তনিমা আর অভিজিৎ আছে। আলপনা দেবী রান্নাঘরে থালা বাসন গুছিয়ে রাখছিলেন আর তনিমা খাবার টেবিল পরিষ্কার করছিল। আর তখন তনিমার চুলগুলো বারবার ওর মুখের সামনে আসছিল। হাত নোংরা ছিল বলে চুলগুলো সরাতে পারছিল না তনিমা। এটা অভিজিৎ লক্ষ্য করলো আর তনিমাকে কাছে ডাকলো। তনিমা অভিজিতের কাছে যেতে অভিজিৎ তনিমার চুলগুলো মুখের কাছ থেকে সরিয়ে ওর কানের পাশ দিয়ে দিয়ে দিল আর বলল, এবার ভালো করে কাজ করো, আর অসুবিধা হবে না। তনিমা একটু হেসে বলল, থ্যাংক ইউ অভিজিৎ বাবু। অভিজিৎ বলল, এই অভিজিৎ বাবু বলাটা বন্ধ করে শুধু অভিজিৎ বললেই হবে, বুঝলে মিস অবুজ? তনিমা বলল, মিস অবুজ আমি কি এমন অবুজের কাজ করলাম? অভিজিৎ বলল, তোমাকে সব বলে দিতে হবে বুঝিয়ে বুঝিয়ে। বন্ধুকে তুমি বলে বলতে হয়, বন্ধুকে অভিজিৎ বাবু বলে ডাকে না। সব তোমাকে বলে দিতে হয়, তাই মিস অবুজ। আজ থেকে আমি তোমাকে মিস অবুজ বলেই ডাকবো। তনিমা একটু রাগী রাগী মুখ করে বলল, এসব উল্টোপাল্টা নামে আমাকে ডাকবে না। অভিজিৎ বলল, আমি তো এই নামেই ডাকবো, তুমি রাগ করলেও করো। আসলে অভিজিতের তনিমাকে বিরক্ত করতে ভালো লাগছিল। তনিমা বলল, তাহলে আমিও তোমাকে অভিজিৎ বলে ডাকবো না, অভিজিৎ বলবো। তাহলে কি বলে ডাকবে? তনিমা বলল, ভাঙ্গা হাড্ডি বলে ডাকবো। অভিজিৎ বলল, ভাঙ্গা হাড্ডি? এটা বলেই জোরে জোরে হাসতে লাগলো অভিজিৎ আর তনিমাও তার সাথে হাসতে লাগলো। আলপনা দেবী ওদের দুজনের হাসির আওয়াজ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে বলল, কিরে তোরা দুজন এত হাসছিস কেন? অভিজিৎ বলল, না না কিছু না, এমনি একটা কথা মনে পড়ে গেল তাই হাসছিলাম। আলপনা দেবী বলল, তোরা ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নে। তনিমা এরপরে অভিজিৎকে ধরে ধরে ঘরের দিকে নিয়ে যেতে লাগলো। তনিমার কাঁধের উপর হাত রাখার কারণে তনিমা প্রায় বুকের কাছে চলে এসেছে। টনি চুলের গন্ধ অভিজিতের নাকে এসে লাগলো। কয়েক মুহূর্তের জন্য মনে হয় তনিমার চুলে মুখ ডুবিয়ে বসে থাক, জীবনের সব শান্তি যেন সেখানেই। ওদিকে তনিমার বুকেও ধুপ ধুপ শব্দ হচ্ছে। অভিজিৎকে গায়ের স্পর্শে ওর সারা গায়ে কাঁটা দিয়ে উঠছে যেন। তন্ময় কেউ কতবার জড়িয়ে ধরেছে তনিমা, আনন্দে দুঃখে, তবে এমনটা কখনোই হয়নি। অভিজিতের কাছাকাছি গেলে যে অনুভূতি হচ্ছে তনিমার আগে কখনো এরকম অনুভূতি হয়নি। এই প্রথম তনিমার মনে হয় আর 2 মাস পরে এই মানুষটাকে ছেড়ে যেতে হবে। কি করে পারবে সে? কখন যে দাঁড়িয়ে পড়েছে ওরা খেয়াল করেনি। তনিমা অভিজিতের হাত ততক্ষণে তনিমার কাঁধ থেকে নেমে তনিমার তন্তি কোমরে কে জড়িয়ে ধরেছে। তনিমা অভিজিতের চোখের দিকে তাকায়। অভিজিতের চোখে তীব্র নেশা যেন। সে তনিমার লাল টুকটুকে ঠোঁট দুটোকে একবার স্পর্শ করতে চায়। হাতের বা উপেক্ষা করে তনিমাকে নিজের মুখের কাছে টেনে আনে অভিজিৎ। তারপরে মাথাটা নিচু করে তনিমার মুখের কাছে আনতেই হঠাৎ অভিজিতের ফোনটা বেজে উঠল। চমকে তনিমা ছিটকে সরে গেল। এদিকে হঠাৎ তনিমা সরে যাওয়ায় ব্যালেন্স হারিয়ে ফেলে অভিজিৎ। ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে তনিমা আবার ধরে অভিজিৎকে। তারপর তনিমা অভিজিৎকে ধরে ধরে বিছানায় শুইয়ে দিল। অভিজিৎ দেখে অফিসের ফোন পরে দেখবে ভেবে রেখে দেয় পাশে। তনিমাও তারপর বিছানায় আরেক পাশে গিয়ে শুয়ে পড়ল। তারপরে শুয়ে শুয়ে ওরা কিছুক্ষণ গল্প করতে লাগলো। অভিজিৎ বলল, দাদুকে যে এতদিন পরে এসেছে আমি কি খুশি হয়েছি কি বলবো। দাদু আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। দাদুর একটা কথাও আমি ফেলতে পারি না। তার উপর দাদু যদি অসুস্থ হয়ে পড়ে সেই ভয়ে আরও ওই পারি না। তনিমা বলল, হ্যাঁ ঠিক বলেছ, তোমার দাদু সত্যি খুব ভালো মানুষ। আমি কিন্তু ওনাকে একদিন হলো চিনছি, কিন্তু ওনার সাথে কথা বলে আমার সেটা মনে হয় না। মনে হয় আমি ওনাকে অনেক অনেক দিন ধরে চিনি।
তোমাদের বাড়ির সবাই খুব ভালো, শুধু তুমি একটু কেমন অদ্ভুত। তনিমা মজা করে বলল। অভিজিৎ তনিমার দিকে মুখ করে বলল, আমি আবার কি করলাম? এমনিতে তুমি আমাকে ভাঙ্গা হাড্ডি বাস খাওয়াচ্ছ, আর কি বাকি আছে সেটাও বলে ফেলো। তনিমা বলল, তুমি মন খুলে কথা বলো না, মন খুলে কোনোদিন হাসো না, তুমি সব কথা নিজের মনে চেপে রাখো। সব কিছু যদি আমার কাছে শেয়ার করো তাহলে মনটা একটু হালকা লাগবে, বুঝলে? অভিজিৎ তনিমার দিকে তাকিয়ে বলল, তুমিও তো কিছু বলো না, তুমিও তো সব কষ্ট নিজের মনে চেপে রাখো। আমরা এখন বন্ধুত্ব করেছি, বন্ধুত্বের খাতিরে তো বলতে পারি নিজেদের মনের কথা দুজন দুজনকে, তাই না? তনিমা হালকা হেসে বলল, একদম ঠিক বলেছ। আমরা এবার থেকে দুজন দুজনের কাছে কিছু লুকোবো না। এখানে যতদিনই আছি ততদিনই তোমার বউয়ের পরিচয় থাকবো। যখন 3 মাস হয়ে যাবে আমি তখন এখানে আর থাকবো না, কিন্তু আমাদের বন্ধুত্বটা থাকবে তো, অভিজিৎ? অভিজিৎ এটা শুনে ওর হাসি মুখটা মুহূর্তেই বদলে গেল চিন্তাতে। বলল, এখন ওসব কথা বাদ দাও না, পরে কথা পরে ভাবা যাবে। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়লাম। তনিমা অবাক হয়ে মনে মনে বলল, যা বাবা, এনার আবার কি হলো, রাগ করলো নাকি? আমি তো রাগ করার মতন সেরকম কিছু বলিনি। ওই জন্যই তো বললাম একটু অদ্ভুত মানুষ, বলে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। অভিজিতের ঘুম আসছে না, কারণ ও খাওয়ার আগেই ঘুম থেকে উঠে খেতে গেছে, তাই ওর আর ঘুম আসছে না। একবার ওপাশ এপাশ করতে করতে ফোনে হাত দিল। ফোন খুলে ফেসবুক খুলতে ওর মুখে একটা হাসি ফুটে উঠল। ফেসবুকে ফটো ছেড়েছে তন্ময়, আইবুড়ো ভাতের। এটা দেখে অভিজিৎ খুব খুশি হয়। অভিজিৎ মনে মনে বলল, ফাইনালি তন্ময় অন্য কাউকে বিয়ে করবে আর তনিমার মন থেকে চিরকালের জন্য মুছে যাবে। কিন্তু এটা দেখে আবার এত আনন্দও হচ্ছে কেন? তনিমা তো শুধু আমার খুব ভালো বন্ধু, আমার তনিমাকে ভালো লাগে। একটা ভালো মেয়েকে তো সবার ভালো লাগবেই, কিন্তু ও যখন আমার কাছ থেকে চলে যাওয়ার কথা বলে, বিয়ের 3 মাসের চুক্তির কথা বলে, তখন আমার কষ্ট হয় কেন? এই বিছানায় তনিমা নেই, ঘরের কোণে ওর জামাকাপড়, ড্রেসিং টেবিলে সাজগোছের হাজারো জিনিস নেই, বাথরুমে গেলে তনিমার ব্যবহার করা শ্যাম্পুর গন্ধ নেই। কোনোটাই যেন ভাবতে পারে না মাত্র 1 মাসের মধ্যে ওর সবটুকু যেন বদলে দিয়েছে তনিমা। এই প্রথমবার নিজে থেকে পাশ বালিশটা সরিয়ে তনিমার কাছে গেল অভিজিৎ। জানালায় পর্দা টানা থাকলেও বাইরের হালকা আলো এসে তনিমার মুখটা উজ্জ্বল করে তুলেছে। এক মনে তাকিয়ে সে নিজের স্ত্রীর মুখের দিকে। বুকের বাঁ দিকে একটা ব্যথা জেগে ওঠে যেন। তনিমার মন কি জিততে পারবে অভিজিৎ, নাকি 3 মাসের শেষে তনিমা ছেড়ে চলে যাবে ওকে?